বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় স্টুডেন্ট, আশা করি তোমরা ভালোই আছো। আমরা আজকে অষ্টম শ্রেণীর সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা এই করোনা ভাইরাসের কারণে যেহেতু স্কুল অ্যান্ড কোচিংয়ে আসতে পারছো না, সুতরাং তোমাদের উচিত বাসায় মনোযোগ সহকারে প্রত্যেকটা সাবজেক্টই পড়া। কোনোভাবে সময়কে অবহেলা করা উচিত না, যেহেতু নভেম্বরে তোমাদের জেএসসি পরীক্ষার প্রিপারেশন নেওয়া তোমাদের অবশ্যই উচিত। ভাগ্যর পরিহাসে আমরা আজ তোমাদেরকে পড়াইতে পারছি না সামনাসামনি। তা আশা করি এই ক্লাসগুলো যদি মনোযোগ সহকারে করো অবশ্যই তোমরা উপকারিত হবা। আমি চেষ্টা করব 100% তোমাদেরকে দেওয়ার জন্য। যদিও তোমরা কোশ্চেন যেহেতু করতে পারবা না, তো এটা 100% দেওয়ার সম্ভব হচ্ছে না, তবে আশা করি প্রায় দিতে পারবো। তো দ্বিতীয় অধ্যায় হচ্ছে এমন একটা অধ্যায়, যে অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় থেকে একটা প্রশ্ন প্রতি বছরই থাকবে বা থাকে। তো যেহেতু এই অধ্যায় থেকে প্রশ্ন থাকে, আমরা অবশ্যই এটাকে ভালো করে করা উচিত। তা আমাদের অধ্যায়টির নাম হচ্ছে কি, দেখো, অধ্যায়টির নাম হচ্ছে মুনাফা। তো এই বিষয়গুলো জানো, অনেক আগ থেকেই জানো, আমরা তোমাদেরকে ক্লাসে পড়িয়েছি বা তোমরা বিভিন্ন জায়গা থেকে জানছো। তারপর আমি যেহেতু শুরু করতেছি, প্রথম থেকেই শুরু করতে হবে। যে সময় বাচ্চারা এগুলো ভুলে গেছো তাদেরকে আবারও জানা উচিত যে মুনাফা হচ্ছে, এই মুনাফার শব্দটি লভ্যাংশ। দেখো, এটা আরেকটা নাম হচ্ছে সুদ। এই শব্দগুলো তোমাদের কাছে এবারে নতুন, যে সুদ, আসল সুদ, বা পঞ্চম শ্রেণীতে কিছুটা শিখছো, কিন্তু এতটা ডিটেলস শব্দগুলো প্রত্যেক জীবনে আমরা কোথায় ব্যবহার করি তা হয়তো বা তোমরা জানো না। তোমরা জানো আব্বু আম্মু ব্যাংকে টাকা রাখে, সেই টাকা ব্যাংক কি করে বিভিন্ন ব্যবসা বাণিজ্য, শেয়ার বাজার এবং বাড়ি, বিভিন্ন খাতে বিনিয়োগ করে সেখান থেকে তারা একটা লাভ বা লভ্যাংশ অর্জন করে। সেই লভ্যাংশ যারা ব্যাংকে টাকা রাখে তাদেরকে কিছুটা অংশ দেয়। তো এই যে কিছুটা অংশ লভ্যাংশ দিল, এই বিষয়টা কি মুনাফা বা সুদ বলে। যদিও এই সুদ বা মুনাফা তুমি কোনো ব্যক্তির কাছে, সুদ বা মুনাফা দেখো আমাদের ইসলামের মতে হারাম। আমরা অঙ্কগুলো শিখছি, কিন্তু আমার সাথে তোমরা ওয়াদা করো জীবনে কখনো সুদ বা মুনাফা নিবে না। টাকার উপর যে টাকাটা, সাধারণত সেটাই মুনাফা বা সুদ বলা হয়। কিন্তু ব্যবসা, আমরা যদি সরাসরি ব্যবসা করি, সেই ব্যবসা থেকে লভ্যাংশ অর্জন করি, এটা সুদ না। তো এই ক্ষেত্রে কিন্তু লভ্যাংশ আর সুদ বিষয়টা কিন্তু এক না। সুদ হচ্ছে আমি ব্যাংকে টাকা রাখবো, কোনো ব্যক্তির কাছে আমি টাকা রাখবো, সেই ব্যক্তি যাই করুক না কেন আমাকে কিছু টাকা লাভ দেবে, এইটা কি বলা হয় কি, সুদ। অর্থাৎ ব্যবসা করলে বা টাকা কোথাও বিনিয়োগ করলে সেখানে লাভ এবং লস দুইটি বিষয় আছে। লাভের অংশ আমি নেব, বাট লসের অংশ আমি নেব না। এই ধরনের বিষয়গুলোকে বলা হয় সুদ বা কি স্যার, মুনাফা। এটা কখনই করবা না, সবসময় হালালভাবে বাঁচার চেষ্টা করবা। তো স্যার, মুনাফা, লভ্যাংশ বা সুদ, তাহলে আমরা বুঝতে পেরেছি। আমরা আগেই আমাদেরকে কতগুলো শব্দ জানতে হবে। নাম্বার 1, দেখো, আসল, তারপর হচ্ছে স্যার সুদ, আসলের পর থেকে সুদ আসে, সুদ, মুনাফার হার, তারপর স্যার শতকরা মুনাফার হার, সময়। এই যে তিনটি দেখো। আরেকটি হচ্ছে সুদ আসল। আমরা যেহেতু লাস্টে সৃজনশীল করবো, আমি জানি 2.1 অঙ্কটা তোমরা করে ফেলেছো, আমি 2.2 করিয়ে তারপর সৃজনশীল যাব, তার জন্য আমরা সূত্রগুলো একটু আলোচনা করছি। তো আসল, সুদ, মুনাফার হার, সময়, সুদ আসল। এখানে একটা হাই পেন দেওয়া থাকবে অবশ্যই সুদ আসল একটা ক্ষেত্রে, তোমরা একটু লক্ষ্য করো। তো স্যার
সাধারণত মুনাফা বা সুদ হচ্ছে স্যার ইন্টারেস্ট বলা হয়। ইন্টারেস্ট মানে হচ্ছে সুদ অথবা প্রফিট, কেউ কেউ বলে ইন্টারেস্ট। ইন্টারেস্ট হচ্ছে কি সুদ, এটাকে প্রফিটও বলে। প্রফিট শব্দটা হচ্ছে লাভ্যাংশ, আর ইন্টারেস্ট মানে হচ্ছে কি স্যার সুদ। আর আসল হচ্ছে স্যার প্রিন্সিপাল। বলতো কি আসল মানে কি স্যার? প্রিন্সিপাল। প্রিন্সিপাল। আর হচ্ছে মুনাফার হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। দেখো রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট, ইন্টারেস্ট। সময় হচ্ছে স্যার টাইম, টাইম এন্ড হচ্ছে সূত্র আসলে হচ্ছে কি স্যার টোটাল অ্যামাউন্ট, এটাকে আমরা বলি টোটাল অ্যামাউন্ট। অ্যামাউন্ট দেখো টোটাল অ্যামাউন্ট, এই যে ইংরেজি শব্দ থেকে আমরা এগুলো সাধারণত সূত্র আমরা জানি, সূত্রগুলো আমরা ব্যবহার করবো, আমরা ঐকিক নিয়ম অঙ্ক করবো না। আমরা সাধারণত ঐকিক নিয়মটা চলে যায় ক্লাস 7 পর্যন্ত। 8 থেকে শুরু হয় যে আমরা কিভাবে সূত্রগুলো ব্যবহার করতে পারি। আসলে প্রথম হচ্ছে কি স্যার সূত্র কি? সূত্র হচ্ছে স্যার কোনো বিশেষ নিয়মের সংক্ষিপ্ত রূপকে স্যার সূত্র বলে। মনে রাখবা যে তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে হোয়াট ইজ সূত্র, সূত্র কি, হ্যাঁ, তাহলে তুমি বলবা যে কোনো বিশেষ নিয়মের সংক্ষিপ্ত রূপটা কি আমরা কি বলি? সূত্র বলি। যে কোনো একটা নিয়মে এটাকে যদি সংক্ষিপ্ত আকারে লিখতে পারি তাকে আমরা কি বলবো? সূত্র। তাহলে স্যার আসল আসল হচ্ছে কি স্যার প্রিন্সিপাল। প্রিন্সিপালের পি দিয়ে প্রকাশ করে আসল। দেখো প্রিন্সিপালের পি দিয়ে প্রকাশ করে, ইন্টারেস্টের আই দিয়ে প্রকাশ করে সুদ, মুনাফার হার রেটের আর দিয়ে প্রকাশ করে, টাইম তো টি দিয়ে প্রকাশ করে না, সময় আসলে কত বছর সংখ্যা বোঝায়, যে আজকে 5 বছর। তো এই ক্ষেত্রে 5 বছর যে পাঁচটা, 5 একটা সংখ্যা, এই জন্য নাম্বার হচ্ছে সময়ের সংখ্যা। তাহলে সময়ের সংখ্যা নাম্বারের এন দিয়ে প্রকাশ করে, আর টোটাল অ্যামাউন্টের এ দিয়ে প্রকাশ করে। আমরা আরেকটি শিখবো, আরেকটি জানি স্যার চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি মূলধন, মূলধন বা চক্রবৃদ্ধি মূলধন শব্দটা আমরা জানি। আমরা এরপর অধ্যায়তে শিখবো চক্রবৃদ্ধি মূলধন। লক্ষ্য করো চক্রবৃদ্ধি কি স্যার? চক্রবৃদ্ধি মূলধন। এটাকে সাধারণত সি দিয়ে প্রকাশ করে। লক্ষ্য করো এই টোটাল অ্যামাউন্টের এ দিয়ে প্রকাশ করা, চক্রবৃদ্ধিটা সাধারণত স্যার সি দিয়ে প্রকাশ করে। তো সি হচ্ছে স্যার কম্পাউন্ড। কম্পাউন্ড মানে হচ্ছে কি স্যার জটিল। এটা হচ্ছে কম্পাউন্ড অ্যামাউন্ট, কম্পাউন্ড মানে মিশ্র, যেটাকে আমরা বলি মিশ্র। কম্পাউন্ড অ্যামাউন্ট, 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 কম্পাউন্ড অ্যামাউন্টের এই সি থেকে সি প্রকাশ করে। তো আমরা বিষয়গুলো দেখব, যে এখন আমাদের বিষয়গুলো অবশ্যই সংজ্ঞায়িত করা উচিত, যার শুনে কোন জিনিসটা কি। তো প্রথম আসল স্যার দেখো আসল, আসলটা কি? ব্যাংকে বা কোনো ব্যক্তির নিকট লভ্যাংশের আশায় আমরা যে টাকাটি স্যার জমা রাখবো সেই টাকাটিকে বলা হয় কি স্যার? আসল। তাহলে কি লিখে নাও, ব্যাংকে বা কোনো ব্যক্তির নিকট কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের নিকট লভ্যাংশের আশায় আমরা যে টাকা জমা রাখবো তাকে আমরা বলবো কি স্যার? আসল। ক্লিয়ার? এবার হচ্ছে কি যে আসলের উপর, আসলের উপর যে লভ্যাংশ প্রদান করা হয় তা কি বলে স্যার? সুদ বা কি? মুনাফা। তোমরা এগুলো লিখে নিও। আসলের উপর খেয়াল করো, আসলের উপর যে লভ্যাংশ হিসেব করা হয় বা যে লভ্যাংশ পাওয়া যায় তাকে আমরা বলি কি? সুদ। এবার প্রশ্ন হচ্ছে স্যার রেট অফ ইন্টারেস্ট, মুনাফা হার। এখন বিষয় হচ্ছে যে আমরা জানি যে আমাদের এই সুদের হিসাব নিকাশগুলো হচ্ছে সাধারণত ব্যাংকিং হয়, ব্যাংকিং ক্ষেত্রে হয়। তো
সোনালী ব্যাংক একটা যেন, আরেকটা হচ্ছে স্যার অগ্রণী ব্যাংক। এখন সবাই তো ব্যাংকে টাকা রাখে, এখন কোন টাকায় কত টাকা কাকে কত টাকা রাখলে বা কত টাকা, সবাই তো 1 টাকা রাখতে পারে না। কেউ 5,000 টাকা রাখে, কেউ 10,000 টাকা রাখে, কেউ 50,000, কেউ 2 লাখ, কেউ 5 লাখ, কেউ 10 লাখ টাকা রাখে। কাকে কত টাকা স্যার লভ্যাংশ দেবে, তো এটা কি তারা হিসেব করতে পারে? এই জন্য একটা সাধারণ কমন সুদ প্রদান করে থাকে। সেই কমন সুদটা হচ্ছে কি বলবো, যে 100 টাকায়, যেমন বাংলাদেশ ধরো যে সোনালী ব্যাংক 20% দেয়, অগ্রণী ব্যাংক 25% দেয়। এই কথা, এটা হচ্ছে সাধারণ, যে যত টাকাই রাখুক না কেন সবাইকে একই টাকাই প্রদান করা হয়। এটাকে বলা হয় স্যার রেট অফ ইন্টারেস্ট। শতকরা 100 টাকায় 1 বছরে সোনালী ব্যাংক দেয় স্যার 20 টাকা, অগ্রণী ব্যাংক দেয় কত স্যার 25 টাকা। মানে সবার জন্য এটাই, যে যত টাকাই রাখুক না কেন তাদের হিসেবটা হচ্ছে কি স্যার 100 টাকার উপর। এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, এটা হচ্ছে কমন সুদ, কমন ইন্টারেস্ট বলা হয়। এটা সাধারণত হিসেব নিকেশ সহজ করার জন্য বা মার্কেটিং করার জন্য, যে জনসাধারণের কাছে সবার কাছে যাতে বিষয়টা বুঝতে পারে, যার জন্য একটা নির্দিষ্ট রেট দিয়ে দেয়। এটাকে আমরা বলি স্যার মুনাফার হার। তাহলে মুনাফার হার কাকে বলে তোমরা লিখবা, যে 100 টাকা 1 বছরের মুনাফাকে মুনাফার হার বলে। ওকে, এবার সময় হচ্ছে স্যার, যে সময়টা হচ্ছে, আমরা তো টাকা আজীবনের জন্য রাখবো না, বা কোনো কোম্পানি ব্যাংক আজীবনই আমাদেরকে টাকা দেবে না। তো এই জন্য আমরা একটা নির্দিষ্ট সময় রাখি, যে 2 বছর, 5 বছর, 10 বছর এরকম রাখি। এই টাইমটাকে আমরা বলি কি স্যার সময়। অর্থাৎ আসল বা মুনাফা যত সময় ধরে কন্ট্যাক্ট হয়, এটা কি বলা হয় স্যার কি সময়। এবার হচ্ছে সুদ আসল টোটাল অ্যামাউন্ট। আমি যদি আসল রাখলাম 5,000 টাকা, আমি পাইলাম 5,025 টাকা। 5,025 টাকাটাই হচ্ছে আমার হচ্ছে কি স্যার সুদ আসল। টোটালটা সুদ যোগ আসল সমান সমান কি স্যার সুদ আসল। এবার আমরা আমাদের যে আলোচনা, সে আলোচনায় আমরা আসব যে চক্রবৃদ্ধি মূলধন। এই বিষয়টা কম্পাউন্ড মানে মিশ্র, যে মুনাফার উপর মুনাফা। এর আগে আমরা দেখেছি সরল মুনাফা। এক্ষেত্রে আমি টাকা রাখতেছি 1 বছরে, ব্যাংকের আমি যে মুনাফাটা অর্জন করব এটা আমি 5 বছর পর তুললাম, তাহলে ব্যাংক আমার মুনাফাটা প্রতি বছরই ব্যাংকের কাছে থাকলো। এই মুনাফার উপর যদি ব্যাংক আমাকে কোনো টাকাই না দেয়, কোনো লভ্যাংশ না দেয়, তাকেও আমরা বলবো সরল মুনাফা। আর যদি ব্যাংকে প্রতি বছর আমার লভ্যাংশ প্লাস আমার আসল দুইটা জমা হলো, ওই টাকার উপর যদি নতুন কোনো মুনাফা হয়, এই বিষয়টাকে স্যার বলে চক্রবৃদ্ধি মুনাফা। তো চক্রহারে বৃদ্ধি হচ্ছে কি, যেমন আমরা জানি বিভিন্ন চক্র, অক্সিজেন চক্র আকারে ঘুরে এরকম। তো মুনাফা থেকে আসল থেকে আমি মুনাফা পাবো, সেখান থেকে কি স্যার মুনাফা আসল হবে। মুনাফা আসল থেকে আবার আমি নতুন কি করে একটা মুনাফা পাবো, সেই মুনাফা কি আবার ওই মুনাফা আসলের সাথে যুক্ত হয়ে আবার নতুন একটা মুনাফা আসল হবে। এই যে এই বিষয়গুলোকে বলা হয় কি স্যার চক্রবৃদ্ধি মূলধন, কম্পাউন্ড অ্যামাউন্ট মিশ্র। এই সাধারণত দেখো, আমি একটু জনসংখ্যা দিয়ে বুঝাইতে পারি। যেমন আজকে দেখো, আমার মা বাবার কি হচ্ছে, যে আমি কোনো বাড়িতে আমি একটা বলি যে আমি কোনো বাড়িতে কি গিয়েছি, যে গণসংখ্যা যেটাকে আদমশুমারি গণনা করতে গিয়েছি। তা আমি আজকে গেলাম, যে দেখলাম 2 মা বাবা 2 জন, সেখানে 2টা মেয়ে 1টা ছেলে। তাহলে দেখো, আমি আবার 10 বছর পর যদি যাই দেখলাম তো তাদের কি আছে, নাতিপুতি আছে। তাহলে দেখো তো, প্রথম মুনাফা কি আসল কি মা বাবা, সেখান থেকে মুনাফা হচ্ছে কি স্যার ছেলের সন্তানরা। আর তারপর আবার দেখো, এই ছেলের সন্তান মুনাফা, তার উপর আবার হচ্ছে নাতি। তাহলে সুদের উপর সুদ, এই জিনিসটাকে বলা হয় সাধারণত চক্রবৃদ্ধি মূলধন। জনসংখ্যা বৃদ্ধির হারটা চক্রবৃদ্ধি আকারে হয়। এই যে মাত্র আমি বলেছি যে আজকে তুমি মেয়ে, কালকে বা তুমি ছেলে, কালকে তুমি মা বাবা হবা, সেখান থেকে তোমার নাতিপুতি হবে, অর্থাৎ লাভের উপর লাভ চক্র আকারে বৃদ্ধি হয়। এই ধরনের বিষয়গুলোকে বলা হয় স্যার কম্পাউন্ড অ্যামাউন্ট। তো ওকে স্যার, এবার আমরা চলে যাই যে আসলে আমাদের যে সূত্রগুলো ছিল তোমরা জানো,
যে বিশেষ নিয়মে ঐকিক নিয়মের যে ঐকিক নিয়মগুলো আছে, ঐকিক নিয়মের সংক্ষিপ্ত আকারে আমরা যদি প্রকাশ করি সেক্ষেত্রে সূত্র পাই। বলো তো আই ইকুয়াল কি স্যার? আই ইকুয়াল হচ্ছে কি স্যার? পিএনআর, পিএনআর। আই ইকুয়াল কি স্যার? পিএনআর। আই ইকুয়াল কি স্যার? পিএনআর। মনে রাখবা, পিতে আসো, এনতে সময়, হার। তো এখান থেকে আমি আর ইকুয়াল লিখতে পারি স্যার, আর সমান সমান এই যে দেখো পিএন গুণ আছে ডান পাশে, তাহলে বাম পাশে আসলে কি হবে স্যার? ভাগ হবে। তাহলে আই ভাগ কি স্যার? পিএন। বলো আর সমান সমান কি? আই ভাগ পিএন। তো এখানে একটু আমরা সহকারে কি দিয়ে দেবো? 100%, কারণ হারটা সাধারণত 100 টাকা হিসেবে করা হয়। তাহলে স্যার দেখো তো এন সমান কি? এই যে এন কি আছে স্যার? পি আর আর গুণ আছে, তাহলে আয়ের সাথে কি হবে স্যার? ভাগ হবে। তাহলে আমরা হবে পি আর। তারপর হচ্ছে কি স্যার, আমি যদি পি লিখি, পি সমান সমান কি দেখো তো স্যার? পি সমান সমান আর দাঁড়াচ্ছে কি? পি সমান এর আর গুণাকার আসছে পি এর সাথে, তাহলে আয়ের সাথে কি হবে স্যার? ভাগ হবে। তাহলে পি সমান সমান আই ভাগ কি? এন আর। এগুলো তোমরা অবশ্যই জানবা। এবার আসো স্যার, পি এর আরেকটি সূত্র আছে দেখো, এ সমান সমান কি স্যার? টোটাল অ্যামাউন্ট, মুনাফা যোগ আসল সমান সমান হচ্ছে কি? মুনাফা আসল। তাহলে আই সমান সমান কি স্যার? এ মাইনাস পি, প্লাস আছে বাম পাশে এসে মাইনাস আছে। তাহলে বলো স্যার পি সমান সমান কি হবে স্যার? এ মাইনাস কি স্যার? আই। ক্লিয়ার? এবার আরেকটি সূত্র আমরা দেখি, যে আমরা জানি যে আই সমান সমান কি স্যার? পি সমান সমান দেখো আমরা এই যে সূত্রটি দেখি, এ সমান সমান হচ্ছে কি? পি প্লাস আই সমান সমান হচ্ছে কি স্যার? এ। তাহলে দেখো পি এর মান বসাও, পি এর মান হচ্ছে কি স্যার? আই, সরি আই এর মান বসাও, পি এন আর সমান সমান হচ্ছে কি স্যার? এ। তাহলে দেখো পি কমন নাও, তাহলে 1 প্লাস আমরা বাংলা লিখবো এন আর সমান সমান হচ্ছে কি স্যার? এ। সুতরাং পি সমান সমান হচ্ছে কি স্যার? এ ভাগ 1 প্লাস এন আর। যে সকল প্রশ্নে স্যার প্রশ্ন পড়ার পর যদি তুমি দেখো আই বের করা কখনোই সম্ভব হচ্ছে না, কিন্তু এ আছে, এ চেনার সহজ উপায় হচ্ছে কি দেখো, মুনাফার মাঝখানে একটা হাইপেন থাকবে, হাইপেন আসল, মুনাফা আসল। ওকে, তাহলে তাহলে এ পি সমান সমান, এটাও একটা সূত্র, আমরা সরাসরি এ এন আর, এ এন আর কে ব্যবহার করতে পারি, ব্যবহার করে সরাসরি আমরা পি নির্ণয় করতে পারি। আমরা অনেক অঙ্ক এইভাবে সলভ করেছি। এবার প্রশ্ন হচ্ছে স্যার, যে আমি যেহেতু দ্বিতীয় 2.2 থেকে অঙ্ক শুরু করব, আমি ইকুয়েশনগুলো আমরা ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছি কিভাবে আসে, কোথা থেকে আসে, কোন বিশেষ নিয়ম থেকে আসছে, এগুলো দেখিয়েছি। আজকে আমরা যে চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মুনাফা বিষয়টা কি, সূত্র, যে সূত্রটা আছে তোমরা জানো, সূত্র হিসেবে পরিচিত, সি সমান সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দ্য পাওয়ার এন। সিতে চক্রবৃদ্ধি মূলধন, পিতে হচ্ছে আসল, একদম প্রারম্ভিক আসল, শুরুতে যে আসলটা আছে, কারণ আসল কিন্তু চক্রবৃদ্ধিতে পরিবর্তন হয়। দেখো আসল সরলে আসল পরিবর্তন হয় না, চক্রবৃদ্ধিতে কি আসল কি হয়? পরিবর্তন হয়। ক্ষণে ক্ষণে সুদ এসে 1 বছর পর পর সুদ এসে কি আসলের সাথে যোগ হয়, তা না স্যার। এখন দেখো স্যার, আমরা এই যে সূত্রটা, এটা পরীক্ষা আসে প্রায়, যে এই সূত্রটা কিভাবে হয়, কোথা থেকে আসে, সূত্রটা লেখো। ধরা যাক, ধরি, আমরা লিখবো, প্রমাণ লিখবো, এটাকে ধরি প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মানে প্রাথমিক, যেটা শুরুতে ছিল, প্রারম্ভিক মূলধন, মূলধনের আরেক নাম কি স্যার? আসল। আসল হচ্ছে পি। মুনাফার হার, শতকরা মুনাফার হার, শতকরা মুনাফার হার আমরা লিখবো স্যার আর। তাহলে দেখো স্যার, প্রথম বছরে আমরা মুনাফা হিসাব করব। তো প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, প্রথম বছরান্তে মানে 1 বছর পর প্রথম চক্রবৃদ্ধি মূলধন। ওকে, তো মূলধন সাধারণত কি স্যার? মূলধন হচ্ছে এ, এখানে এ দিয়ে প্রমাণ করতে পারি। হ্যাঁ, এর সমান সমান আমরা জানি কি? পি প্লাস হচ্ছে কি স্যার? আই, আসল যোগ মুনাফা, কি স্যার? আসল যোগ মুনাফা। তাহলে দেখো পি এর পি
এই আয়ের পরিবর্তে কি স্যার পি এন আর। তাহলে দেখো স্যার আয়ের সূত্রটা যে আয় সমান কি পি এন আর। এন এর মান আছে স্যার কত বছর দেখো তো 1 বছর। তাহলে আমরা এখানে কি স্যার পি আর, তাহলে পি যদি কমন নেই স্যার 1 এক লিখি বাংলা 1 প্লাস কি স্যার এন আর। তাহলে 1 বছর পর চক্রবৃদ্ধি মূলধন হবে কি স্যার পি ইন্টু 1 প্লাস আর। এই যে দেখো এবার আসো দ্বিতীয় বছরে আমরা দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, এবার দ্বিতীয় বছরান্তে কি হবে স্যার আগের মতোই তো আসল যোগ কি মুনাফা, আসল যোগ মুনাফা। তাহলে আসল কত, যেহেতু চক্রবৃদ্ধি তাহলে আসল হবে স্যার কোনটা এইটা। তাহলে আসল হচ্ছে কি সুদের উপর সুদ, তার নাম চক্রবৃদ্ধি সুদ। এই যে সুদের, এই সুদের উপর আমি নতুন করে কি পাইতেছি সুদ আই। তাই সমান এই পি স্কয়ার করো স্যার পি এন, এন মানে কত দেখো 2000 ধরো এটা স্যার 2020, এটা হচ্ছে কি স্যার 2021, এটা হচ্ছে প্রথম বছর, এটা হচ্ছে কি স্যার দ্বিতীয় বছর। তাহলে 2020 থেকে 2021 স্যার কয় বছর বলো, কয় বছর স্যার 1 বছর। তাহলে এখানে কত বসবে স্যার 1 কিন্তু 1, তারপর হচ্ছে কি স্যার আর, এই যে পি এন আর। ক্লিয়ার? তাহলে দেখো তো স্যার কি পি 1 প্লাস আর, তারপর হচ্ছে কি স্যার এখানে কি লিখতে পারি পি 1 প্লাস আর, তারপর হচ্ছে ইনটু কি স্যার আর। এবার দেখো আমরা কমন নেওয়া তো জানি স্যার এই অংশটুকু কি কমন নেওয়া যায়। তাহলে যদি কমন নেই স্যার 1 প্লাস আর কমন নিলে কি থাকে, এখানে কিছুই না থাকলে কে থাকবে স্যার 1 থাকবে, আল্লাহ থাকবে, আল্লাহ মানে কি 1। তাহলে কি স্যার দেখো আর। এখন দেখো তো স্যার রাশিটি কয়বার হইছে, তা আমরা সূচক নিয়মে জানি যে যত পি এখানে আর এই রাশিটি 2 বার গুণ, তাহলে পাওয়ার কত স্যার 2, এই যে পাওয়ার 2। ক্লিয়ার স্যার? তাহলে আসো ঠিক অনুরূপে আরেকবার দেখাতে হবে আমাদের। আমরা এবার চলে যাই তৃতীয় বছরান্তে, একটু লক্ষ্য করো তৃতীয় বছরান্তে, দ্বিতীয় বছর থেকে 2022 সাল কয় বছর স্যার 1 বছর। তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা সমান চক্রবৃদ্ধি মূলধন সমান, চক্রবৃদ্ধি মূলধন হবে স্যার মূলধন, চক্রবৃদ্ধি মূলধন সমান আমরা কি লিখবো স্যার ওই যে এই যে আসল যোগ মুনাফা, এই যে আসল 2 বছরের যেটা এই আসল পি 1 প্লাস আর হোল টু দ্য পাওয়ার 2 প্লাস কি স্যার আসল যোগ কি মুনাফা, তো মুনাফার আই, তাই সমান কি স্যার পি এন আর। তো এই তো পি, এই পি তারপর এন এর মান কত স্যার 2021, এখানে 2022। তো 2021 থেকে 2022 কয় বছর 1 বছর, 1 আর তো কি স্যার আর। তাহলে দেখো তো স্যার পি 1 প্লাস আর হোল স্কয়ার প্লাস হচ্ছে কি স্যার পি 1 প্লাস আর গুণ হচ্ছে কি স্যার আর, 1 এর সাথে আর গুণ করলে আর কি কমন যায় স্যার পি। দেখো খেয়াল করো এই যে এখানে আসল হচ্ছে হোল স্কয়ার, এই আসলের উপরিত হবে, তাহলে কি কমন যায় স্যার পি 1 প্লাস আর হোল স্কয়ার। তাহলে থাকে কি স্যার 1 আর এখানে থাকে কি স্যার আর। একটু লক্ষ্য করি 1 এর জন্য পাওয়ার 1, 2 এর জন্য পাওয়ার 2, 3 এর জন্য পাওয়ার 3। তাহলে n এর জন্য পাওয়ার কত হবে স্যার, n এর জন্য পাওয়ার হবে কত স্যার 3। তাহলে n এর জন্য পাওয়ার হবে কি স্যার n। এইভাবে আমরা সূত্রটা চলে আসে। আবার আমি বিষয়টাকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। খেয়াল করো আমাদের 2.2 এর যে সূত্রটি আছে, সূত্রটি হচ্ছে c সমান p ইন্টু 1 প্লাস আর হোল টু দ্য পাওয়ার, c হচ্ছে কম্পাউন্ড। তো কম্পাউন্ড যেটা কম্পাউন্ড প্রিন্সিপাল বলা হয় বা কম্পাউন্ড চক্রবৃদ্ধি মূলধন, p হচ্ছে প্রারম্ভিক মূলধন,
আর হচ্ছে মুনাফার হার, এন হচ্ছে স্যার সময় বা তো ধরে নিচ্ছি স্যার প্রারম্ভিক মূলধন বা আসল পি, শতকরা মুনাফার হার ধরছি স্যার আর। তাহলে দেখো স্যার 1 বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন আমরা জানি আসল যোগ মুনাফা। তাহলে আসলের এই যে পি আর হচ্ছে পি এন আর পি আর এন এর মান হচ্ছে কি স্যার 1, কারণ হচ্ছে কি স্যার 1 বছর কি 1। তাহলে দেখো স্যার এন 1, তাহলে 1 বছরে কি থাকলো স্যার পি আর, পি কমন নিলে কি হলো 1 প্লাস আর, এটা এক তখন আমি দিইনি আসো, তাহলে পাওয়ার 1 দেওয়া যায়, যে কোনো সংখ্যা বা রাশির উপরে কি পাওয়ার কি 1 থাকা যায়, কোনো সমস্যা নেই। এবার দ্বিতীয় বছর অন্তর চক্রবৃদ্ধি মুনাফা দেখো এই হচ্ছে আসল, এই হচ্ছে কি মুনাফা। তো মুনাফা হচ্ছে কি পি এটুক টোটাল পি এন আর এন 1 বছর কিভাবে দেখো আমি এখানে ধরেছি 2020, এখানে হচ্ছে কি স্যার 2021। তো 20 থেকে 2021 এর মধ্যে কয় বছর স্যার 1 বছর, তাহলে এর মান কত 1। তাহলে আসো কত স্যার আর, তাহলে এখানে যা ছিল তাই, এখানে যা ছিল তাই, এই 1 এর সাথে আর গুণ করলে আর, আমি কমন নিয়েছি পি ইন্টু 1 প্লাস আর, কমন নিয়ে কি থাকে স্যার থাকে এই যে দেখো এখানে কিছুই থাকে না 1 প্লাস এর প্লাস, এখানে থাকে কি আর। তাহলে যেহেতু রাশিটি কয়বার গুণ স্যার 2 বার, পাওয়ার হবে কত স্যার 2। এবার তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন দেখো স্যার এই যে আসল, এই যে আসল কত, এই যে দ্বিতীয় বছরের আসলটা হবে তৃতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধন, দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধন হবে তৃতীয় বছরের কি আসল। তাহলে এখানে কি স্যার পি ইন্টু 1 প্লাস আর, আর এখানে হলো এই পি এন 1 বছর। তুমি দেখো 2021 থেকে 2022 কত 1 বছর, তাহলে আসে কত স্যার আর। তাহলে এই যে রাশিটা 1 এর সাথে আর গুণ করলে তোমরা একটু লক্ষ্য করো 1 এর সাথে এই যে 1 এর সাথে আর গুণ করলে স্যার আর, তাহলে পি 1 প্লাস আর হোল স্কয়ার কমন নিলে এখানে কিছুই নাই মানে 1, এই প্লাস এর প্লাস এখানে থাকলো স্যার আর, তার মানে এখানে কতবার রাশিটা এই রাশি, এখানে পাওয়ার 2, এখানে পাওয়ার কত 1, 2 আর 1 যোগ করলে কত আসে স্যার 3। ওকে, তাহলে স্যার আমরা বলতে পারি এন বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কি হবে স্যার 3 এর জন্য দেখো স্যার এখানে 3, 2 এর জন্য এখানে হচ্ছে কি স্যার 2, আর এখানে 1 এর জন্য পাওয়ার হচ্ছে কি 1। সুতরাং এন এর জন্য পাওয়ার কত হবে এন, সূত্রটা মনোযোগ সহকারে মনে রেখো, সি সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দ্য পাওয়ার এন, পি ইন্টু 1 প্লাস আর হোল টু দ্য পাওয়ার এন। ক্লিয়ার স্যার? এবার